তো আজকে আবারও আর একটা ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে কয়েকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আপকামিং আমাদের যে এক্সাম, সেই এক্সামগুলো প্রত্যেকে আশা করি মাথায় রেখেছো, অনেকেই জানো, কেউ কেউ খবর রাখছো বা কেউ কেউ জানো না। যেটা হচ্ছে আপকামিং এক্সাম যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পিএসসির আন্ডারে যেটা পড়ে ফুড এসআই, সেটা জানুয়ারি মাসে আছে। জানুয়ারির 14 তারিখে ডেট দেওয়া আছে। আর পরবর্তী এক্সাম জিডি আসছে। লেডি কনস্টেবলে গতকাল প্রিলিমিনারির ফলাফল প্রকাশিত হয়েছে। তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ কোয়ালিফাইও করেছো নিশ্চয়ই। যারা কোয়ালিফাই করেছো তাদের জন্য শুভেচ্ছা রইল। আগামী পরীক্ষা যাতে আরও ভালো দিতে পারো এবং ক্লাসগুলোকে ফলো করতে থাকো, তাহলে অনেক সুবিধা হবে। এবং আর যারা কোনো কারণে এবারে পারোনি, সেখান থেকে কি কি করা উচিত, কি কি রেকটিফাই করতে হবে কি না, সেইগুলো একটু খেয়াল রেখো। আর সঙ্গে সঙ্গে একটা রুটিন মেনটেন করে পড়াশোনাটাকে চালিয়ে যাও। আমাদের যে 3টে পার্ট থাকে প্রত্যেকটা পরীক্ষার, এখানে যদিও ফুড এসআই যে পরীক্ষাটা সেটাতে জিকে এবং ম্যাথস থাকবে 50-50 করে, তবুও যাদের যে সমস্ত পরীক্ষায় 3টে করে পার্ট থাকে, ম্যাথ, জিআই, ইংলিশ আর জিকে, 4টে পার্ট টোটাল। তো 4টে পার্টের মধ্যে মেনলি যে সমস্যাটা হয়, মানে যাদের সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে জিকে পার্টটাতে। ইংলিশও কভার করা যায়, কারুর কারুর অঙ্কে একটু দুর্বলতা থাকে, তো সেইগুলোকেও রেকটিফাই করা যায়। কিন্তু জিকে যে আমরা কি পড়বো কি না পড়বো, কোনটা বাদ দেবো, কিছুই সেটাকে আমরা ঠিক করতে পারি না। তো জিকে পার্টের আর একটা অংশ হচ্ছে এই সায়েন্স জিকে। এটা হচ্ছে একটা স্কোরিং জায়গা, মানে এখানে একটা বেশি মুখস্থ বা বেশি মনে রাখতে গেলে যে এফোর্টটা দিতে হয় সেটা দিতে হয় না। এটা হচ্ছে একটা বোঝার বিষয়। তো ফলে এখানে যদি সায়েন্স পার্টের জিকে থাকে, সেই জিকেগুলো স্কোর করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তুমি নিজে যদি সেইগুলো ফলো করো, সেই জায়গাগুলো তুমি কিন্তু স্কোর করতে পারবে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদের তো কোনো সমস্যা নেই, তারা অবশ্যই সেগুলোকে আগে ফলো করবে। তো যাই হোক, আজকে আবারও একটা বায়োলজির আর একটা চ্যাপ্টার রক্ত নিয়ে আলোচনা করব। হিউম্যান ব্লাড বা মানবদেহের রক্ত, মানুষের রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত কি, রক্তর কাজ কি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। চলো দেখতে থাকি। প্রথম দেখো, প্রথমেই এখানে রয়েছে রক্ত কি। আচ্ছা, রক্ত কিরকম? সন্দীপ, কেউ কিছু জিজ্ঞাসা আছে বলতে পারো। সন্দীপ, কিছু জিজ্ঞাসা আছে, কিছু জানার আছে? ওকে, তাহলে রক্ত কি? রক্ত আমরা দেখেছি, সবাই দেখছি রক্ত বেরোয় দেহ থেকে, বেরোয় আমাদের দেহ থেকে, বেরোয় যে কোনো স্তন্যপায়ী প্রাণীর দেহ থেকে রক্ত বেরোয়, লাল রঙের একটা তরল পদার্থ। আসলে কি জিনিসটা, কি রকম, কি আছে তার মধ্যে? রক্ত হচ্ছে আমাদের যোগাযোগ রক্ষা করার একটা মাধ্যম। শরীরের সর্ব অঙ্গে রক্ত আছে, মানব দেহে, আমাদের দেহের সর্ব অঙ্গে রক্ত আছে, রক্ত চলাচল করে। রক্ত তো তরল, রক্ত মাথা থেকেও রক্ত পাবে, পায়ের নখেও রক্ত পাবে, আবার যে কোনো অংশ থেকে আমরা রক্ত বেরোবে, যদি আমি রক্ত সেখান থেকে কাটা হয় বা ছেঁড়া হয় তাহলে। তাহলে এই যে রক্ত বেরোয়, তো রক্তটা তরল বলে সেটা নির্গত হয়, দেহ থেকে বেরোতে পারে। এই যে তরল যোগ কলা, রক্ত একটি তরল যোগ কলা। রক্ত হচ্ছে
তরল যোগ কলা। তোমরা খাতায় নোট ডাউন করতে পারো, রক্ত এক প্রকার তরল যোগ কলা। আমরা প্রথম যে ক্লাসটা করেছিলাম, ইউটিউবে যে ক্লাসটা হয়েছিল, সেখানে আমরা কোষ পড়েছিলাম। এই কতগুলো কোষ, কোষ হলো জীবদেহের গঠনগত কার্যগত একক। এটা আমরা একটু রিক্যাপ করে নিই। কোষ হচ্ছে কি? জীবদেহের গঠনগত কার্যগত এককের নাম কোষ। এই কোষ থেকে কলা তৈরি হয়। কোষগুলো যদি সঙ্গবদ্ধ হয়ে কলা তৈরি করে। এবার হচ্ছে যোগ কলা বা সংযোজক কলা। যোগ কলা বিষয়টা কি? যোগ কলা হচ্ছে যে কিনা বাকি অর্গানের সাথে যোগাযোগ রক্ষা করছে যে কলা। তাই এটা তরল, আর তরলও তো বটেই, রক্ত একটা তরল পদার্থ, সুতরাং তরল যোগ কলা। কি বলছে এখানে? রক্ত একটি তরল সংযোজককারী টিস্যু বা যোগ টিস্যু, যা প্লাজমা, রক্ত কণিকা এবং প্লেটলেট। কি কি জিনিস তাহলে আমরা পেলাম? নাম্বার 1 প্লাজমা, ব্লাড কর্পাসল বা কণিকা। প্লাজমা এবং রক্ত কণিকা ও প্লেটলেটও একটা কণিকার মধ্যে পড়ে, অর্থাৎ অনুচক্রিকা, সেটা আমরা পরে দেখতে পাবো। এটি আমাদের সারা শরীরে বিভিন্ন কোষ ও টিস্যুতে বা কলাতে, টিস্যুর বাংলাটা হলো কলা, অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। আমরা যে প্রাণ ভরে শ্বাস নিই, তো সেই যে শ্বাস নেওয়ার পর সেই অক্সিজেনটা যায় কোথায়? সেই অক্সিজেনটা যায় ফুসফুসে, ফুসফুস থেকে পিউরিফাই হয়ে সেটা হার্টে যায়। সেটা আমরা পরে যখন ক্লাস করব সার্কুলেটরি সিস্টেম, তখন আমরা ডিটেলসে জানবো। কিন্তু আসল কথা হচ্ছে আমরা যে শ্বাসটা নিচ্ছি সেটা রক্তে মিশছে, রক্তে অক্সিজেনের যোগানটা মেটাচ্ছে। এই রক্তই অক্সিজেনটাকে বয়ে নিয়ে যাচ্ছে সারা শরীরে। এই যে আমরা বলি যে মাথায় অক্সিজেন পৌঁছাচ্ছে না, এখানে অক্সিজেন যাচ্ছে না, কেন? মানে কি রক্তে অক্সিজেন মিশতে পারছে না, রক্ত ক্লটিং হয়ে আসছে, ব্লাড জমে আছে ইত্যাদি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আর পুষ্টি তো আমরা জানি, রক্তের মধ্যেই প্রোটিন পাই, রক্তের মধ্যেই ভিটামিন পাই, রক্তের মধ্যেই সব ব্লাড টেস্ট করলেই আমরা জানতে পারি। সুগার আছে কিনা সেটাও ব্লাড টেস্ট করতে হয়, আবার প্রোটিন বেশি আছে কিনা সেটাও ব্লাড টেস্ট করতে হয়, হ্যাঁ, ইউরিক অ্যাসিড হয়েছে কিনা সেটাও ব্লাড টেস্ট করতে হয়। সবই ব্লাড টেস্ট করেই আমরা জানতে পারি। কি করে জানতে পারলাম? না, রক্তে সব কিছুর পুষ্টিগুণগুলো মেশে, তাই আমরা জানতে পারি। চলো নেক্সট স্লাইড। চলো, রক্তের কাজ। প্রথমেই আমরা বলেছি রক্ত যোগাযোগ রক্ষা করে। তো প্রথম কাজ হচ্ছে রক্তে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং শরীরকে রোগ থেকে রক্ষা করা। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং শরীরকে রোগ থেকে রক্ষা করা, এটাই হচ্ছে রক্তের প্রথম কাজ। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা মানে আমরা জানি সাধারণ মানবদেহের তাপমাত্রা কত? মানবদেহের তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। এক্ষেত্রে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো। আমরা ছোট্ট করে একটু জেনে নিই যে স্কেল করকম, তাপমাত্রা মাপার স্কেল দু রকম, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট, এবং কেলভিন স্কেল আছে, কিন্তু আমাদের সেন্টিগ্রেড এবং ফারেনহাইট দিয়ে মানবদের তাপমাত্রা মাপা হয়। তো মেনলি ফারেনহাইট স্কেলে আমরা থার্মোমিটার, যেগুলো মানবদেহের তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার হয়, সেটা আমরা ফারেনহাইট স্কেলে মাপি। তো এটা ফারেনহাইট স্কেল, এর মাপ হচ্ছে কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং শরীরকে রোগ থেকে রক্ষা করা। রোগ থেকে রক্ষা করা মানে কি? রোগ থেকে রক্ষা করা মানে হলো শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করা, শরীরে রোগ প্রতিরোধে সহায়তা করা,
শরীরে রোগ প্রতিরোধে সহায়তা কিভাবে করে থাকে? 98.4 ডিগ্রি ফারেনহাইট আর শরীরের স্বাভাবিক তাপমাত্রা, আর এটা রোগ প্রতিরোধে সহায়তা করে। এখানে একটা কণা আছে যার নাম প্লেটলেট, আমরা পড়ব। সেই প্লেটলেটস রোগ প্রতিরোধে সহায়তা করে। অনুচক্রিকা প্লেটলেটস রক্ত তঞ্চনে সহায়তা করে, আর ডাব্লিউবিসি রোগ প্রতিরোধে সহায়তা করে। ডাব্লিউবিসি বলে আমরা একটা কণিকা পাবো, আমরা পড়বো যখন ডিটেলসে জানবো। হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা, সেটা রোগ প্রতিরোধে সহায়তা করে। আর জমাট বাঁধতে 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, রক্ত জমাট বাঁধতে সে কাজ করে কে? প্লেটলেটস। এই রক্ত যদি কোনো কারণে কোনো জায়গায় কেটে যায়, সেই কেটে যাওয়া রক্তটা কি সারাক্ষণ পড়তে থাকে? পড়তে থাকে না, কিছুক্ষণ পরে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই যে বন্ধ হয়ে যায় যে কারণের জন্য, সেটা হচ্ছে প্লেটলেটস। দেখবে খুব এখন বর্তমানে খুব কদিন আগেই আর কি ডেঙ্গু হচ্ছিল। ডেঙ্গুর প্রথম এবং প্রধান লক্ষণ হলো প্লেটলেটস কমে যাওয়া, অর্থাৎ তঞ্চনকারী যে পদার্থ প্লেটলেটস, যেটার জন্য রক্ত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেই রক্ত তঞ্চনের পদার্থটা কমে যায়। প্লেটলেটস চেক আপ যখন হয়, প্লেটলেটস যখনই কমে যায় তখন কিন্তু রক্তটা বন্ধ হতে চায় না। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি O2 CO2 পরিবহন, পরিপাক, খাদ্য, হরমোন পরিবাহী, রেচন পদার্থ ইত্যাদি। তার মানে O2 এবং CO2 অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এটা আমরা জানি যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, পরিবহন করতে পারে। আর কি করতে পারে? আর পরিপাক, খাদ্য, হরমোন পরিবাহী, পরিপাক, খাদ্য পরিপাক আমরা আগেও বলেছি, খাদ্য পরিপাক এবং খাদ্যের যে হজম সেটা রক্তের মাধ্যমেই হয়। তো এটা হয়ে থাকে। আর কি হয়? আর হয় হরমোন পরিবহন করে। হরমোন পরিবহন মানে হরমোনের কাজ কি? হরমোনের একটা নাম, যেমন ধরো হিউম্যানের ক্ষেত্রে হরমোনের একটা নাম হচ্ছে থাইরয়েড। গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন TSH, থাইরয়েড গ্ল্যান্ড থেকে TSH বলে একটা হরমোন বেরোয়, যার নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে কি করে? এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি হয়? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন হরমোনের ক্লাস করব তখন আমরা ডিটেলসে সব পড়বো, সেটা আগেও আমরা জানতে হবে ছোটোখাটো জিনিস। যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজটা কি? হরমোন কি করে? রক্তের সঙ্গে মিশে থাকে? হ্যাঁ, থাকে। এই যে হরমোনাল যে চেঞ্জেস আসে, যখন যে বেড়ে গেলে হরমোনের প্রভাবে যে রোগ হয়, গলগণ্ড রোগ, হ্যাঁ, তো এই যে গলগণ্ড, গলাটা ফুলে যায়, তো এইগুলো হয় হরমোনের এফেক্টস হয়। ঠিক আছে, এরকম হয়তো হরমোন আছে টেস্টোস্টেরন, হ্যাঁ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো আমরা ডিটেলসে পরে জানবো। এটাও রক্তের মাধ্যমেই হয়। নেক্সট, বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় স্থাপনে সহায়তা করে। অবশ্যই সমন্বয় স্থাপন করে। আমাদের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, হাত পা ইত্যাদি, এই সমস্ত অঙ্গগুলোর সঙ্গে সমন্বয় সাধন, অর্থাৎ যোগাযোগ রক্ষা করছে, কানেক্টিভিটি রক্ষা করছে কে? রক্ত। তাহলে রক্ত সমন্বয় সাধনে সহায়তা করে। রক্তের প্লাজমাতে প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন গঠন। ভিটামিন কে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কয়কার নয়, এটা অ্যাকচুয়ালি কয়কার নয়, কে, ভিটামিন কে এর সাহায্যে ঘটে থাকে। রক্তের প্লাজমাতে প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন গঠন ভিটামিন কে এর সাহায্যে। আমরা ভিটামিনের ক্লাস করব, তখন আমরা সব কিছুরই নাম জানবো এবং প্রত্যেকটার কাজ ও প্রত্যেকটার অভাবে কি রোগ হয় ইত্যাদি সমস্ত কিছুই আমরা ডিটেলসে জানবো। তবে এটা জেনে রাখো যে ভিটামিন কে হচ্ছে রক্তের প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন গঠন ভিটামিন কে এর সাহায্যে ঘটে। অর্থাৎ ভিটামিন কে জাতীয় খাদ্য খেলে রক্ত তঞ্চনকারী যে প্লেটলেটের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্লেটলেটের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এটা জেনে রাখো। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, বা এটা তুমি নোট ডাউনও করে রাখতে পারো। বেশ, রক্তের জমাট বাঁধার জন্য বাধ্যতামূলক প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজেন প্রোটিন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রক্তের জমাট, রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রেলের পরীক্ষা এই ধরনের জিকে আসে যে রক্তের জমাট বাঁধার জন্য কোন ধরনের প্রোটিন লাগে, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন বলে আরও কিছু অপশান দিয়ে দিল। উত্তর হবে ফাইব্রিনোজেন প্রোটিন। ফাইব্রিনোজেন একটা প্রোটিন যেটা রক্ত তঞ্চনে সহায়তা করে। আচ্ছা, ছোটবেলায় আমরা যখন খেলতে যেতাম, খেলতে গিয়ে যখন আমাদের পড়ে গিয়ে পাটা বা হাঁটুটা ছিঁড়ে যেত,
তখন হাঁটুটা ছিঁড়ে যাওয়ার পরে প্রচুর রক্ত বেরোতো, এবং রক্তটা কিন্তু বেশ কিছুক্ষণ বেরোনোর পর দেখতে একটা হলদে রঙের পদার্থ পরে বেরোচ্ছে। সেই হলদে রঙের পদার্থটার নাম কি না, ওটা একটা লিম্ফ বা লসিকা, এবং ওর সঙ্গেই তঞ্চনকারী পদার্থটা একটু রসালো টাইপের সেটা বেরোয়, যেটার কারণে রক্তটা আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং মুখটা সিল হয়ে যায়, দিয়ে একটা খসখসের মতো একটা রক্তের একটা আবরণ তৈরি করে, যেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। নেক্সট, 4 নম্বরে এখানে দেখো রক্ত সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। মানবদেহে রক্তের পরিমাণ হচ্ছে মোট ওজনের 7%, অর্থাৎ মোট ওজনের 7% রক্ত হচ্ছে মানবদেহে লাগে থাকে, যা ওজন হবে তার 7% রক্ত থাকবে। বেশ, তাহলে এটা যদি আমার খুব একটা কোয়েশ্চেন হয়, তাহলে আমি এখান থেকে একটা যদি অঙ্ক থাকে যে কোনো মানুষের ওজন যদি হয় 50 কেজি, তাহলে তার 7% কত হবে? 7/2, মানে 3.5 লিটার রক্ত থাকবে তার দেহে। ঠিক আছে, তাহলে 50 কেজি মানুষের দেহে রক্ত থাকবে 3.5 লিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 5 লিটার, তাহলে রক্তের পরিমাণ হচ্ছে এখানে 5 থেকে 6 লিটার। একটা সাধারণ মানে এটার প্রমাণ পরিণত মানুষের এবং পরিণত ওজন সম্পন্ন মানুষের, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে মানুষের শরীরে গড়ে, অ্যাভারেজ। প্লীহা রক্তের সঞ্চয় অঙ্গ হিসেবে কাজ করে। স্প্লিন বা প্লীহা রক্ত সঞ্চয় করে রাখে, সেই রক্ত সঞ্চয় অঙ্গ হিসেবে প্লীহা কাজ করে। এটা একটা মার্ক করে রাখবে এবং সেটাকে নোট ডাউন করে নেবে। নেক্সট, কি বলছে? 3.5 বেরিয়েছে, আমরা দেখেছি, আমরা অঙ্কটা দেখলাম যে মোট ওজনের 7% হচ্ছে, তাই 3.5 হলো। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো রক্তের উপাদান। রক্তের উপাদান কি? আগেই আমরা যখন রক্ত কি তখন পড়লাম, রক্তের উপাদানের মধ্যে দুটো জিনিস লিখলাম, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে রক্ত কণিকা বা ব্লাড কর্পাসল। তো এখানে দেখছে কি প্লাজমা আর কণিকার মধ্যে কি কি রয়েছে? প্লাজমা তো রয়েছেই, প্লাজমা ছাড়া কণিকার মধ্যে কারা কারা রয়েছে? কণিকার মধ্যে রয়েছে লোহিত কণিকা বা আরবিসি, শ্বেত কণিকা বা ডাব্লিউবিসি, আর প্লেটলেটস বা অনুচক্রিকা। প্লেটলেটের বাংলা হলো অনুচক্রিকা। হয়েছে? আচ্ছা, শ্বেতকণিকা বা ডাব্লিউবিসির পুরো কথা হোয়াইট ব্লাড কর্পাসলস, আর আরবিসির পুরো কথা রেড ব্লাড কর্পাসলস। এটা পরিষ্কার, প্লাজমা মানে বাংলায় কে বলে রক্ত রস। আচ্ছা, 2019-20 সাল, সে আমাদের ভয়ঙ্কর সেই সময়টা, সেখানটা একটা কথা পেয়েছিলে, বারবার পেয়েছিলে যে প্লাজমা ডোনেট করছে, প্লাজমা ব্লাড ডোনেটের সাথে প্লাজমা ডোনেশন হয়। যখন কোনো একটা ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিল কিন্তু সে করোনা থেকে মুক্তি পেয়েছে, অর্থাৎ ট্রিটমেন্টে সাড়া দিয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তখন তাকে বলতো যে আপনি প্লাজমা ডোনেট করুন আরেকজন করোনা আক্রান্ত ব্যক্তিকে। কেন বলতো, কারণটা কি? কেউ কি জানো? কিছু যদি জানো থাকে তাহলে একটুখানি বলতে পারো, তাহলে একটু ইন্টারাকশন হয়। যে যদি প্লাজমা ডোনেশনের ব্যাপারটা কি, মানে কেন বলতো প্লাজমা ডোনেট করা ভালো বা উচিত? কেউ জানো? ভয়েসে বলতে পারো।
বেশ, যখন জানা নেই সেটা বলে দিই তাহলে। যেটা হচ্ছে প্লাজমা ডোনেট করার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের যে দেহে যে রক্তরস, সেই রক্তরসের মধ্যে আমাদের অনেক কিছু জিনিস থাকে বা অনেক কিছু পদার্থ থাকে, এবং এই রক্তরস যখন কোনো রকমভাবে সেই দেহটাতে অ্যান্টিবডি তৈরি হলো, এবং এই অ্যান্টিবডিটা তৈরি হওয়ার ফলে সে যখন সুস্থ হয়ে গেল, তখন ওই অ্যান্টিবডিটা আবার একজন আক্রান্ত ব্যক্তির দেহে যদি দেওয়া হয়, সে কিন্তু আর ওই যে আমাদের ভাইরাসটা দ্বারা আক্রান্ত হয়েছিল সেটা কিন্তু আর সে এফেক্টেড হবে না। ওই অ্যান্টিবডিটা তাকে প্রতিরোধ করবে। অ্যান্টিবডির কাজ কি? ভাইরাসকে বা রোগ জীবাণুকে প্রতিরোধ করা। তো রোগের ওই জীবাণুটাকে প্রতিরোধ করবে। সেই জন্য ওই যে ওই সুস্থ ব্যক্তির দেহ থেকে যদি রক্ত, কারণ তার পদে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তার দেহে সেই ইমিউনিটি পেয়ে গেছে, এবার ওই প্লাজমাটা যদি ডোনেট করে দেয়, তাহলে সেই আক্রান্ত ব্যক্তিটাও ইমিউনিটি গেইন করবে, ফলে আরও কাজটা সহজ হয়ে যাবে। যেহেতু তখন ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তখন ওই প্লাজমা ডোনেশনের ব্যাপারটা এসেছিল, যে প্লাজমা ডোনেট করে এটা করা যেতে পারে। তারপরে যখন ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাওয়ার পর তো ডোজ দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট। নেক্সট, প্লাজমা। এই প্লাজমাটা কি জিনিস একটু দেখে নিই। প্লাজমাটা হলো রক্তের একটা তরল অংশ, রক্তের 60% হচ্ছে প্লাজমা। তাহলে রক্তের ব্লাডের 60% হলো প্লাজমা, আর 40% হলো কণিকা বা কর্পাসাল। তো এই যে 60% হলো প্লাজমা, তার আবার 90% জল, অর্থাৎ প্লাজমার 90% জল। ঠিক আছে, ওই থক থক যে তরল পদার্থটা, তার 90% জল। 90% জল, 0.9% লবণ, 0.1% গ্লুকোজ, অবশিষ্ট পদার্থ খুব কম পরিমাণে আছে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে প্লাজমার 90%ই জল হয়ে গেল। আর প্লাজমা রয়েছে রক্তের 60% আছে প্লাজমা, 40% আছে কণিকাগুলো। রক্তরসের কাজ কি? পরিপাক, খাদ্য, সব কাজটাই ওই করে। পরিপাক, খাদ্য, হরমোন, রেচন দ্রব্য ইত্যাদি শরীরের এক অংশ থেকে অন্য অংশে পরিবহন করা, অর্থাৎ যোগ কলার যে কাজ, রক্ত পরিবহন, অর্থাৎ যে সংযোগ রক্ষাকারী পরিবহনের সহায়তা, সেই পরিবহন করে থাকে। হলো সিরাম। সিরাম হচ্ছে যখন রক্তরস থেকে ফাইব্রিনোজেন এবং প্রোটিন বের করা হয়, তখন অবশিষ্ট রক্তরসকে সিরাম বলে। সিরাম কি? সিরামটা মাথায় রাখবে যে রক্তরস থেকে যখন প্রোটিনটাকে বের করে নেওয়া হয়, এবং যে পদার্থগুলোকে বের করে নেওয়া হয়, প্রোটিনটাকে নিষ্কাশিত করার পরে যেটা পড়ে থাকে, সেটাই হচ্ছে সিরাম। ঠিক আছে, গেল। নেক্সট, এবার হচ্ছে রক্তের কণিকা। এটা বললাম 60% যদি আমাদের রক্তরস থেকে থাকে বা প্লাজমা থেকে থাকে, রক্তের কণিকা তাহলে কতগুলো? 40%। 3 ভাগে বিভক্ত: লাল রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, রক্তের প্লেটলেটস, আর রক্তের প্লেটলেটস হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। তো এই আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকার কাজ কি এবং এদের সম্পর্কে ডিটেলস আমরা নেক্সট স্লাইডে দেখব। চলো দেখা যাক। এই যে এটা হলো আরবিসি সম্পর্কে। আরবিসি, রেড ব্লাড কর্পাসাল। তো এই যে রেড ব্লাড কর্পাসাল বা আরবিসি, আরবিসি হলো
মানুষের মধ্যে নিউক্লিয়াসবিহীন কোষ এরিথ্রোসাইট নামে পরিচিত। এই নামটা মাথায় রাখবে, মাথায় রাখবে, মাথায় রাখবে। এইটা দিয়ে অনেক জায়গায় প্রশ্ন এসেছে বারবার, এরিথ্রোসাইট, আর ছেলেমেয়েরা ভুল করেছে। এরিথ্রোসাইট কিছুই নয়, এরিথ্রোসাইট মানে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, এরিথ্রোসাইট নামেও পরিচিত। আরবিসিতে হিমোগ্লোবিন নামক আয়রন সমৃদ্ধ প্রোটিন থাকে। আমরা ডিটেলসে জানবো হিমোগ্লোবিন সম্পর্কে, তবে যেটা বলার যে আমাদের হিমোগ্লোবিন বা আরবিসিতে যে রঞ্জক পদার্থটা থাকে যার নাম হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন হলো একটা লৌহ গঠিত, হিম এবং গ্লোবিন, হিম এবং গ্লোবিন নিয়ে তৈরি একটা প্রোটিন, না প্রোটিন জাতীয় পদার্থ, যার মধ্যে হিম হলো লোহা বা এফি আর গ্লোবিন হলো প্রোটিনটা। এই একটা রঞ্জক পদার্থ, এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো একটা রঞ্জক পদার্থ, লাল রঙের রঞ্জক। লাল কালারটা কি কারণে হয় না, এফির জন্য রেড কালারটা হয়, রেড কালারটা হয় এফির জন্য। হয়েছে? নেক্সট আমরা দেখো কি বলেছে, আয়রন প্রোটিন থাকে। আরবিসি হলো অস্থিমজ্জাতে উৎপাদিত সর্বাধিক প্রচুর রক্তকণিকা, অর্থাৎ সব থেকে বেশি যে রক্তকণিকাটা থাকে আমাদের রক্তের মধ্যে সেটা হচ্ছে আরবিসি। ফোন নিয়ন্ত্রণ করার জন্য, পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য কিসের? বেশ, এবার আমরা দেখছি যে আরবিসি হলো অস্থিমজ্জাতে উৎপাদিত সর্বাধিক প্রচুর রক্তকণিকা। এই আরবিসি কোথা থেকে তৈরি হয় না, বোন ম্যারো থেকে। এই যে আমরা প্রতিদিন যখন আমরা চিকেন খাই, চিকেন খাওয়ার সময় বা মাটন খাই, তখন আমরা হাড্ডিটা চেবানোর সময় সুন্দর একটা ব্রাউন কালারের ম্যাটার পাই না, যেটা নরম নরম খেতে লাগে, দ্যাট ইজ কল বোন ম্যারো। ওখান থেকে রক্ত তৈরি হয় বা আরবিসি তৈরি হয়। তো আমাদের দেহ ওখান থেকে তৈরি হয় আরবিসিটা। তাদের প্রধান কাজ হলো বিভিন্ন টিস্যু এবং অঙ্গ থেকে অক্সিজেন পরিবহন করা। এটার মেন কাজ অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা, O2। পরিণত লোহিত কণিকায় কোনো নিউক্লিয়াস নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এবং এইখান থেকে বারবার প্রশ্ন এসেছে, পরিণত লোহিত রক্ত কণিকায় কোনো নিউক্লিয়াস নেই। ব্যতিক্রম, ব্যতিক্রম মনে রাখবে উট এবং লামা। উট এবং লামাতে পরিণত লোহিত কণিকায় আমাদের আছে, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আর নিউক্লিয়াস। আমাদের মানব দেহের ক্ষেত্রে দেখা যায় না, ইম্যাচিওরও থাকে, অর্থাৎ বেবি অবস্থায় নিউবর্ন বেবির ক্ষেত্রে থাকে, কিন্তু যখন পরিণত হয়ে যায় লোহিত কণিকাটা, সেটার ক্ষেত্রে আর থাকে না। তাই এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই, এবং এটা খুব ভালোভাবে লিখে রাখতে পারো। এইটা পরীক্ষায় অনেকবার এসেছে, নিউক্লিয়াস থাকে না বলে অনেক চারটে অপশন দিয়ে দিয়েছে। তো পরিণত লোহিত কণিকা, শুধু লোহিত কণিকা দিলে কিন্তু হবে না। লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে ইম্যাচিওরে, পরিণত লোহিত কণিকায় থাকে না। ম্যামালসের ক্ষেত্রে স্তন্যপায়ীর পরিণত লোহিত কণিকায় থাকে না, এক্সেপ্ট উট এবং লামা। নতুন লোহিত কণিকা তৈরি হয় লাল অস্থিমজ্জা থেকে, বারবার বলেছে, আবার বলে এর ধ্বংস হয় যকৃৎ এবং প্লীহায়। আমরা আগের ক্লাসে যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি, তখন যকৃতের কাজে বলেছি যে ওইখানে কিন্তু এটা ডিস্ট্রাকশন হয় বা ধ্বংস হয়, স্প্লিনেও তাই। এর জীবনকাল 20 থেকে 120 দিন, 20 থেকে 20 to 120 ডেজ। তো এইটা মাথায় রাখবে, এইটা একটু খেয়াল রাখবে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই? বলতে পারো যদি সমস্যা থাকে, জানিও কমেন্ট সেকশনে কোনো সমস্যা আছে কিনা।
যতটুকু পড়ানো হলো, যতটুকু দেখলাম, ততটুকু তার মধ্যে কোনো সমস্যা আছে কি না? কি সমস্যা আছে? বর্ণালী কি সমস্যা আছে বলো? মুখে বলতে পারো, শুনতে পাবো। বলো কি সমস্যা বর্ণালী, শুনছি। ওকে ওকে ওকে, ডান। চলো নেক্সট। আচ্ছা, এইবার এই ভদ্রলোককে নিয়ে একটু আলোচনা হবে। হিমোগ্লোবিন, এই যাকে নিয়ে বলছিলাম আর কি, অ্যারিস্টকের ব্যাপার স্যাপার, বুঝলে? লোহা আর প্রোটিন মানে দুটোই হচ্ছে ভ্যালুয়েবল জিনিস। আর এই ভদ্রলোক যদি কমে যায় দেহে, রক্তে যদি এর পরিমাণ কমে যায়, তাহলে সেই মানুষ দুর্বল হয়ে পড়ে। দেখবে ফিমেলদের ক্ষেত্রে, এখনকার ফিমেলদের ক্ষেত্রে দেখবে এই খুব অনেক পরিমাণে বেড়ে গেছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, অ্যানিমিয়া রোগ দেখা দিচ্ছে। মনে রাখবে, রক্তাল্পতা বা রক্তে হিমোগ্লোবিন পড়ে কমে গেলে অনেক সময় প্রশ্ন আসে যে রোগটি হয় তার নাম কি? রক্তে হিমোগ্লোবিন কমে গেলে যে রোগ হয় তার নাম কি? উত্তর আসবে অ্যানিমিয়া, বা বাংলায় রক্তাল্পতা। লিখে রাখতে পারো। হিমোগ্লোবিন হলো এক ধরনের গ্লোবিউলার প্রোটিন। কি প্রোটিন? গ্লোবিউলার প্রোটিন। অ্যাকচুয়ালি দেখতে গ্লোবের মতো, প্রোটিনের স্ট্রাকচারটা একটু গ্লোবের টাইপের, তাই গ্লোবিউলার প্রোটিন। এবং যা লোহিত রক্তকণিকায় রক্তের মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে। আমি আগের স্লাইডেও বললাম যে হিমোগ্লোবিনের মাধ্যমে রক্তে অক্সিজেনটা পরিবাহিত হয়, এবং এটি একটি টেট্রামেরিক প্রোটিন। টেট্রামেরিক প্রোটিন, এবং এতে প্রতিটি সাব ইউনিটের সাথে সংযুক্ত হেম প্রস্থেটিক গ্রুপ রয়েছে। হিম, অ্যাকচুয়ালি হিম, ওটা HM, হিম। হিম মানে হচ্ছে ওই লোহাটা, ওই লোহা। হিম প্রস্থেটিক গ্রুপ রয়েছে, হিম। এটি একটি শ্বাসযন্ত্রের রঞ্জক এবং ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন হিসাবে অক্সিজেন পরিবহনে সহায়তা করে। অবশ্যই অক্সিজেন পরিবহনে সহায়তা করে, আর যখন তাহলে ফুসফুসে তো যাবেই, কারণ ফুসফুসের মধ্যে রয়েছে আমাদের অ্যালভিওলাই, যে কি না কি করছে, আমাদের ব্লাডটাকে পিউরিফাই করছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটাকে আলাদা করছে। অক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে মিশে যাচ্ছে, নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই যে পিউরিফিকেশনের কাজটা করছে ফুসফুস, এই ফুসফুসের সঙ্গে কানেক্টিভিটি থাকবেই, অক্সিজেন পরিবহনে সাহায্য করে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের মাধ্যমে কার্বামিনো হিমোগ্লোবিনে ফেরত পাঠানো হয়। আচ্ছা, তাহলে এইটার কি কাজ, এইটা কি দরকার ছিল? আমরা যখন সার্কুলেটরি সিস্টেম পড়বো বা আমাদের যখন হার্ট নিয়ে আলোচনা হবে, তখন আমাদের ফোর্থ চেম্বার হার্টের একদিকটা হচ্ছে দূষিত, একদিকটা বিশুদ্ধ, এটা আমরা জেনেছি বা দেখেছি, পড়েছি, কিছু জানি। তো সেক্ষেত্রে বিশুদ্ধ রক্তের সাথে সাথে দূষিত রক্তটা পাশাপাশি পরিবাহিত হয়, তো সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডেড ব্লাড এবং অক্সিজেনেটেড ব্লাডও থাকে। তেমনি কার্বামিনো হিমোগ্লোবিন, অক্সিজেন সাথে অক্সি হিমোগ্লোবিন, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বক্সি নয় কিন্তু, কার্বামিনো। হিমোগ্লোবিনের স্ট্যান্ডার্ড সংক্ষিপ্ত নাম HB। হিমোগ্লোবিনের স্ট্যান্ডার্ড সংক্ষিপ্ত নাম হচ্ছে HB। হিমোগ্লোবিনের রক্তের জি পার ডিএল, গ্রাম পার ডেসিলিটার, এর মাধ্যমে পরিমাপ করা হয়। একজন সুস্থ ব্যক্তির মধ্যে এর মাত্রা হচ্ছে 12 থেকে 20 গ্রাম পার ডিএল। 12 থেকে 20 গ্রাম পার ডিএল।
হ্যাঁ, আচ্ছা লেখাগুলো ইয়েলো কালারটা লেখাগুলো বুঝতে পারছো না তাই তো? হ্যাঁ ঠিক আছে, ইয়েলো কালারের লেখাটা বুঝতে পারছো না, ওটাকে আমি লিখে দিচ্ছি আরেকবার। এইটা যেটা লেখা আছে সেটা লেখা রয়েছে গ্লোবুলার প্রোটিন, প্রত্যেকটাই লিখে দিচ্ছি এই জন্য। হিমোগ্লোবিনের শর্ট ফর্মটা এইচবিতে প্রকাশ করা হয়, এটা লেখা রয়েছে গ্রাম পার ডিএল। এটা রয়েছে 12 থেকে 12 টু 20 গ্রাম পার ডিএল। পুরুষদের স্বাভাবিক মাত্রা 13.5 থেকে 17.5 গ্রাম পার ডিএল এবং মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 15.5 গ্রাম পার ডিএল। এইটা হচ্ছে কথা। এবার আশা করি যারা বলছিলে যে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে না, সেটার জন্য আমি বলে দিলাম। পুরুষ মানুষ আরও একবার বলে দিচ্ছি যে হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিউলার প্রোটিন থাকে আর থাকে টেট্রামেরিক প্রোটিন। এটা একটা টেট্রামেরিক প্রোটিন হচ্ছে প্রোটিনের যে ভাগ, যে স্ট্রাকচারাল ডিভিশন, সেই অনুযায়ী স্ট্রাকচারাল দিক থেকে এটা একটা টেট্রামেরিক প্রোটিন। আচ্ছা হিম গ্রুপ থাকে। আচ্ছা এর হিমোগ্লোবিনের শর্ট ফর্ম এইচবি দিয়ে প্রকাশ করা হয়। হিমোগ্লোবিনের মাত্রা রক্তে গ্রাম পার ডিএল বা গ্রাম পার ডেসিলিটারে পরিমাপ করা হয়। একজন সুস্থ ব্যক্তির মধ্যে 12 থেকে 20 গ্রাম পার ডিএল পর্যন্ত হিমোগ্লোবিন থাকে নর্মালি, জেনারেল এটা নিয়ম, মানে গড়। পুরুষ আলাদা মহিলা আলাদা, সেটা তো আমরা বলছি। পুরুষের দেহের ক্ষেত্রে তার 13.5 থেকে 17.5 গ্রাম পার ডিএল এই হারে থাকে, আর মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 15.5 এই হারে থেকে থাকে। বেশ, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 12 থেকে 19। আচ্ছা দেখো, এটা হচ্ছে ফ্র্যাকচুয়েটেড ভাগ। তোমাকে যে অপশনগুলো দেবে 12 থেকে 15.5, আমি যে রেফারেন্সটা দিচ্ছি এটা একদম অ্যাকর্ডিং টু লুসেন্ট, ঠিক আছে? তো অথেন্টিক বই এবং অথেন্টিক তার ডেটা, আমি মনে করছি এটা হতে পারে যে ফ্র্যাকচুয়েট হয়। অনেক সময় হয়তো গুগল বলতে পারে 19, তবে এটা নিয়ে কোনো সংশয় নেই। এমন কোনো অপশন থাকবে না যেটা কোনো বিতর্কিত হবে, যে 12 থেকে 19 না 12 থেকে 17 না 12 থেকে 15.5, এরকম কিছু থাকবে না, চিন্তার কিছু নেই। যখনই 12 থেকে স্টার্ট করছে, সে 19 বলুক, 17 বলুক আর 15 বলুক, যাই বলবে বলুক, সেটা টিক মেরে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? বর্ষা ক্লিয়ার? আচ্ছা, টেস্ট করিয়েছিলে সেখানে 12 থেকে 19 লেখা ছিল, যাই হোক, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। 12 থেকে 19 হতে পারে এটা 12 থেকে 15.5 নর্মালি, হয়তো মিস্টেক আছে কিছু একটা, কোনো কারণে থাকতে পারে। যেহেতু টেস্ট করিয়েছো তার মানে সেটা অথেন্টিকিটি আরও বেশি। তো ঠিক আছে, এটা নিয়ে কোনো বিতর্কিত হওয়ার কিছু নেই, কারণ 12 থেকে যে 16 বা 15.5, এটা যদি 16ও থাকে বা 19ও থাকে, খুব একটা অসুবিধা কিছু নয় নর্মাল রেঞ্জে। দেখো তোমাদের আমি মাত্র বললাম, বর্ষা বললো যে টেস্ট করাতে হয়েছিল, তার মানে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখন ইদানিংকালে দেখা যাচ্ছে কমে যাচ্ছে। তো ঠিক আছে, আরেকজন কে বলেছে দেখছি, মনে হচ্ছে সুমনা বলেছে আরবিসি জীবনকাল 20 থেকে 120 দিন। হ্যাঁ 20 থেকে 120 দিন, এটা বলে দিলাম যে 20 থেকে 120 দিন বাঁচে আরবিসি, এবং সেটা যখন নতুন আরবিসি তৈরি হয় সেটা বোন ম্যারো থেকে তৈরি হয়, আর যখন ধ্বংস হয় সেটা হয় যকৃৎ বা প্লীহাতে। ওকে, ডান? ক্লিয়ার তো সকলের? হলুদ লেখা এবার বুঝতে পেরেছো? লাল করে দিয়েছি। যে লিখেছিলে হলুদ লেখাটা বুঝতে পারছি না, সেটা লাল করে দিয়েছি, বুঝতে পেরেছো এবার? শুভজিৎ, এখন ক্লিয়ার তো?
কন্টিনিউ করব? বেশ, চলো নেক্সট স্লাইডে যাই তাহলে। ডাব্লিউবিসি বা লিউকোসাইটস। ডাব্লিউবিসি বা লিউকোসাইটস হচ্ছে, এর আকৃতি অনেকটা অ্যামিবার মতো। কিসের মতো? অ্যামিবার মতো। অ্যামিবা কি, তার আগে জানতে হবে অ্যামিবা কি। অ্যামিবা হলো এক প্রকারের এককোষী জীব। অ্যামিবা হলো একটা এককোষী জীব। পৃথিবীতে প্রথম যে জীব উৎপত্তি হয়, জীবের উৎপত্তি হয়, যে প্রথম প্রাণীটি এসেছিল সেটি হলো অ্যামিবা, যেটা এখনো বর্তমানে বেঁচে আছে, এক্সটিংক্ট হয়ে যায়নি। তো অ্যামিবার মতো দেখতে, অ্যামিবার তো কোনো স্ট্রাকচার নেই। অ্যামিবা কি কোনো স্ট্রাকচার আছে? অ্যামিবার কোনো স্ট্রাকচার হয় না। তো অ্যামিবা হতে পারে এরকম দেখতে, হতে পারে এরকম টাইপের দেখতে। তো এদেরও কিছু এরকম আছে আর কি, মানে কখনো কখনো দেখবে এরকম হয়েছে, কখনো দেখবে এরকম। আচ্ছা, এখানে কেউ জুলজি বা বোটানি এদের যখন যাদের কেউ আছো, যদি থেকে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যালে করেছো এবং তোমরা দেখেছো টিসিডিসি কাউন্টে। জুলজি যারা যদি থেকে থাকো তাহলে জুলজি স্টুডেন্টরা জানবে ভালো করে যে টিসিডিসি কাউন্ট করতে গেলে তখন আমরা দেখেছি আরবিসি কিরম দেখতে হয়, ডাব্লিউবিসি কিরম দেখতে হয়, সরি। তো ডাব্লিউবিসি এরকম দেখতে, বিদঘুটে টাইপের, স্ট্রাকচারটা এরকমই। তার মধ্যে এর গঠন অস্থিমজ্জা, লিম্ফোনয়েড, কখনো কখনো লিভার এবং প্লিহাতেও ঘটে থাকে। এর জীবনকাল 2 থেকে 4 দিন, মনে রাখবে 2 থেকে 4 দিন। নিউক্লিয়াস শ্বেত রক্তকণিকার মধ্যে থাকে, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস কিন্তু প্রেজেন্ট। প্রধান কাজ রোগ জীবাণু রক্ষা করা, রোগ জীবাণু থেকে আমাদের আটকানো, রোগ থেকে রক্ষা করা। আর হচ্ছে আরবিসি এবং ডাব্লিউবিসির অনুপাত হচ্ছে 600:1, অর্থাৎ 600টা আরবিসি থাকলে একটা ডাব্লিউবিসি খুঁজে পাওয়া যায়। সিরিয়াসলি আমরা যখন প্র্যাকটিক্যালে দেখতাম তো সেখানে দেখেছি যে আমরা স্লাইডে স্মেয়ারটা টানার পর যখন সেটাকে মাইক্রোস্কোপের তলায় রাখা হচ্ছে, সত্যি করে মানে ডাব্লিউবিসি খুঁজতে প্র্যাকটিক্যালে থাকতো, পরীক্ষায় পড়তো ডাব্লিউবিসি খুঁজে দেখাতে হবে, তো খুঁজেই পাওয়া যেত না। বারবার সরি 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 কোথায় একটা পাওয়া যাবে ছোট্ট করে সেইটা। আর আরবিসিটা স্টেনটা নিত না, আর ডাব্লিউবিসিটা স্টেন নিত, ফলে স্টেনের কালারটা দেখে বুঝতে পারতাম যে এটা ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসির কোনটা কি সেটা আমরা দেখে বুঝতে পারবো যে কোনটা কি। এই ডাব্লিউবিসিকে না দুটো ভাগে ভাগ করা হয়েছে, বুঝলে। এক নম্বর হচ্ছে দানাদার, বা যাকে বলে ইংরেজিতে গ্র্যানুলোসাইট। আর 2 নম্বর হচ্ছে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। দানাদার এবং অদানাদার এই দুটো জিনিস আমাদের জানতে হয়, গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। ওকে, ডান। এটা আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো কাদের গ্রানুলোসাইট বলছি, কাদের আমরা অ্যাগ্রানুলোসাইট বলছি। চলো দেখো, এই বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি, এই বিভিন্ন ধরনের ডাব্লিউবিসির মধ্যে ডাব্লিউবিসিকে 5টা স্বতন্ত্র প্রকার হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, দানাদার অস্তিত্ব ও অনুপস্থিতির উপর নির্ভর করে। এই দানাদার আর অদানাদার, এ দানাদার কিন্তু কোনো মিষ্টি নয়, এই দানাদার হলো দানাযুক্ত। এর মধ্যে কে আছে? দানাদারের মধ্যে নিউট্রোফিল। 2 নম্বরে কি আছে?
ইউসিনোফিল, চলতি কথা যাকে আমরা বলি ইসনোফিল। 3 নম্বর কি আছে? বেসোফিল। এই তিনটে হলো আমাদের দানাদার বা দানাযুক্ত। এবার এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল হয়ে গেল। তো হচ্ছে দানাবিহীন, দানাবিহীন এক লিম্ফোসাইট, দুই মোনোসাইট। লিম্ফোসাইট এবং মোনোসাইট এই দুটো হলো আমাদের দানাবিহীন। ক্লিয়ার? হঠাৎ করে কোয়েশ্চেন কি দেবে বলো তো? কোয়েশ্চেন দেবে একটা অপশন দিয়ে দেবে নিউট্রোফিল দানাযুক্ত না দানাবিহীন শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, ইউসিনোফিল। দানাবিহীন বলেছে আর লিম্ফোসাইট উত্তর হবে, এই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে, একটু ডিটেলস জানবো এই নিউট্রোফিল সম্পর্কে। কি করে নিউট্রোফিল, কি জিনিস সেটা? নিউট্রোফিল হচ্ছে সব থেকে বেশি পরিমাণে থাকে ডাব্লিউবিসির মধ্যে। নিউট্রোফিলই হলো সেই কণিকা বা সেই দানাদার কণিকা যেটা কিনা সব থেকে বেশি পরিমাণে থাকে। যদি ডাব্লিউবিসি নিয়ে আমাদের মাইক্রোস্কোপের তলায় দেখা হয় ব্লাডের স্মিয়ার টেনে, তাহলে দেখবো প্রচুর প্রচুর প্রায় 70%, যদি ডাব্লিউবিসি শুধু ডাব্লিউবিসির উপর কালচার করা হয় দেখা হয়, তাহলে 70% শুধু পাবো আমরা এই নিউট্রোফিল। বাকি 30% বাকিগুলো সব মিলিয়ে। তাহলে এই 70% এই নিউট্রোফিলটাকে আমরা দেখতে পাবো এরকম এরকম একটি বস্তুকে দেখতে পাবো, এরকম হেডফোনের মতো দেখতে, যার এটাকে বলে নিউক্লিয়াস। এটা হচ্ছে গ্র্যানিউলস, যেমন যেহেতু গ্র্যানিউলার তার গ্র্যানিউলস অর্থাৎ দানা 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 এরকম থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে এই দানাদার অংশটা থেকে থাকে। হয়ে গেল প্রায় 60 থেকে 70%। এটাকে আমি মাত্র বললাম প্রায় 70%। 60 থেকে 70% ডাব্লিউবিসি। 10 থেকে 12 মাইক্রোমিটার ব্যাসের। ব্যাসটা কত? 10 থেকে 12। পরীক্ষায় আসে না এটা, এইটা আসে 60 থেকে 70, এই পার্টটা আসে। যা পুঁজে থাকে, পুঁজে থাকে মানে হচ্ছে পুঁজের থেকে যে যখন রক্ত বেরোয় সেটা পুঁজের মধ্যে থেকে যে সাদা মতো অংশটা বেরোয় সেইটার মধ্যে থাকে ডাব্লিউবিসি। এইটা নিউট্রোফিল। নিউক্লিয়াস 2 থেকে 5 লোব যুক্ত হয়। এটা 2 লোব যুক্ত, কোনোটা এরকম 3টে মাথা যুক্ত হেডফোনের মতো দেখতে হয়। ঠিক আছে, আর রয়েছে সাইটোপ্লাজমে ছোট ছোট দানা রয়েছে। নিউট্রোফিল ব্যাকটেরিয়ার অবক্ষয়, লাইসোজোমগুলোর সাথে সহায়তা করে এবং এটি একটি শক্তিশালী অক্সিডেন্ট হিসাবে কাজ করে। নিউট্রোফিল ব্যাকটেরিয়ার অবক্ষয় ও লাইসোজোমগুলোর সাথে সহায়তা করে। কি করে না, ব্যাকটেরিয়ার ক্ষয়, অর্থাৎ নিউট্রোফিল কি করছে না ব্যাকটেরিয়ার ক্ষয়েতে সাহায্য করছে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে, সোজা কথা গেল। এরপর কি, এবং এটি একটি শক্তিশালী অক্সিডেন্ট হিসাবে কাজ করে। নিউট্রোফিলগুলো কেবল নিরপেক্ষ রঞ্জক দাগযুক্ত ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো আক্রমণকারীদের প্রতি প্রতিক্রিয়া জানানোর জন্য নিউট্রোফিল প্রায়ই প্রথম ইমিউনো সিস্টেম কোষ। ডাব্লিউবিসির জীবনকাল 8 ঘন্টা অবধি স্থায়ী হয় এবং প্রতিদিন অস্থিমজ্জাতে গঠিত হয়। 8 ঘন্টা অবধি স্থায়ী হয় এবং প্রতিদিন অস্থিমজ্জায় এই ডাব্লিউবিসিতে এই নিউট্রোফিলটা তৈরি হয় প্রতিদিন। যেহেতু 8 ঘন্টা স্থায়ী, 8 ঘন্টা পর নিউট্রোফিলটা মরে যায়, এই হচ্ছে ব্যাপার। তাহলে নিউট্রোফিলের জীবনকাল কত ঘন্টা? 8 ঘন্টা। বেশ, এ কি না কি করে না ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি প্রতিরোধ করে। হয়ে গেল ক্লিয়ার? নিউট্রোফিলের কাজ শেষ।
এবার হচ্ছে ইউসিনোফিল, এইরকম দেখতে। ইউসিনোফিল এরকম টাইপের দেখতে হয়। কিরকম দেখতে? এরকম টাইপের দেখতে। তো এই ইউসিনোফিল কি করে? ইউসিনোফিল হচ্ছে লিউকোসাইট কোষ, যা মেরুদণ্ডী পরজীবীগুলো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং অ্যালার্জি বা হাঁপানির সাথে প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করার জন্য দায়ী ইমিউনো সিস্টেমে থাকে। লিউকোসাইট যা কি মেরুদণ্ডী পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, যখন দেখবে হাঁচি হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে বা হাঁচি হচ্ছে, খুসখুস কাশি হচ্ছে, তখন ডাক্তারবাবু বলেন যে ইসনোফিলটা একটু টেস্ট করাবেন। কেন বলেন? ইসনোফিল হচ্ছে প্রধান অ্যালার্জির কারণ। ইসনোফিল যদি বেড়ে যায় তাহলে অ্যালার্জি হয়, এবং অ্যালার্জি হচ্ছে ওই কাশি হবে, তার জন্য হাঁচি হবে প্রচুর, ঠিক আছে, সর্দি হওয়ার মতো একটা ভাব হবে। সেই জন্য সর্দি যখন ছাড়তে চায় না তখন বলে ব্লাড টেস্ট করুন, ইসনোফিলটা চেক করুন। এটা মাথায় রাখবে যে তাহলে অ্যালার্জি বা হাঁপানির সাথে সম্পর্কিত। তাহলে অ্যালার্জি বা হাঁপানির সাথে কে সম্পর্কিত? ইসনোফিল। পরীক্ষার প্রশ্ন এটা। ইসনোফিলের আধিক্যের কারণে কি রোগ হয়? না হাঁপানি বা অ্যালার্জি। হলো ক্লিয়ার? ইমিউনো সিস্টেম উপস্থিত থাকে। ইসনোফিল কোষ হলো ছোট অ্যাগ্রানুলোসাইট যা অস্থিমজ্জাতে গঠিত হয়। সরি, অ্যাগ্রানুলোসাইট নয় ইসনোফিল। ইসনোফিল হচ্ছে গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট নয়, যা অস্থিমজ্জাতে গঠিত হয়, যা সমস্ত ডাব্লিউবিসিতে থাকে। এই তো গ্র্যানিউলস রয়েছে, অ্যাগ্রানুলো নয়, গ্র্যানুলার অর্থাৎ দানাযুক্ত প্রাইমারি গ্র্যানিউল রয়েছে, দ্যাট ইজ কল্ড গ্র্যানিউলস। অস্থিমজ্জাতে গঠিত হয়, যা সমস্ত ডাব্লিউবিসির 2 থেকে 4% তৈরি করে। সমস্ত ডাব্লিউবিসির 70% রইলেও আমাদের নিউট্রোফিল, 2 থেকে 4% রইলে হচ্ছে আমাদের ইউসিনোফিল, এবং উচ্চ ঘনত্বে পরিপাকতন্ত্রে উপস্থিত থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছি কিরকম দেখতে হয়, এরকম লোবস টাইপের হয়। ঠিক আছে, এরকম গ্র্যানিউলসগুলো থাকে চারিদিকে, এরকম ডটেড ডটেড যেগুলো দেখতে পাচ্ছি গ্র্যানিউলস। এটা নিউক্লিয়াস, দ্যাট ইজ কল্ড বাইলোবড নিউক্লিয়াস, বাইলোবড। তারপর হচ্ছে যে লিপিড বডি রয়েছে, মানে ফ্যাটি লেয়ার রয়েছে, হ্যাঁ, আর সাইটোপ্লাজমটা রয়েছে, গলগি অ্যাপারেটাস, এই তো সেলের পার্টটা রয়েছে। নেক্সট, এবার কি আছে? এরপর হচ্ছে বেসোফিল। এ ভদ্রলোককে খুঁজে পাওয়া যায় না, এ দেখতেই পাওয়া যায় না। তো যখন তুমি নিচে দেখবে, যদি কোনোদিন দেখে থাকো ডিসি কাউন্টের সময়, এই বেসোফিলকে খুঁজে পাওয়া যাবে না। দেখা যাক, দেখলেই বুঝতে পারবে কত পার্সেন্ট থাকে, তাহলেই বুঝে যাবে। এ হচ্ছে 0.1%। এই 0.1%, 0.1 থেকে 0.3%, 0.1ও নয়, 0.1, 0.01 থেকে 0.3% সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বেশি থাকে কে? রিক্যাপ, সবচেয়ে বেশি নিউট্রোফিল, সবচেয়ে কম বেসোফিল। ক্লিয়ার? বড় সাইটোপ্লাজমিক গ্র্যানিউল রয়েছে, যা প্যাথোজেনের একটি অনির্দিষ্ট প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিস্টামিন যুক্ত এবং রক্তনালীগুলোকে প্রসারিত করে অ্যালার্জির প্রতিক্রিয়া। ডাব্লিউবিসিতে প্রায় 20 থেকে 25% বেসোফিল আছে, 20 থেকে 25% বেসোফিল আছে। ঠিক আছে, ডাব্লিউবিসিতে। এই জাতীয় ডাব্লিউবিসিতে দাগ দেওয়ার ক্ষমতা থাকে যখন তারা সাধারণ রঞ্জকগুলোর সংস্পর্শে আসে, এরকম একটা দাগের মতো গঠন তৈরি করে, এবং তারা হাঁপানিতে তাদের কার্যকারিতার জন্য সবচেয়ে বেশি পরিচিত। এবং হাঁপানিতে এও এক গুরুত্ব একটা আছে, আর একটা রয়েছে ওই ইসনোফিলের গুরুত্ব। আর এর কার্যকারিতার জন্য সবচেয়ে বেশি ফলে শ্বাসনালীতে প্রদাহ ও ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কাস্ট্রিকশন হয়। ব্রঙ্কাইটিস হলে বেসোফিলের পরিমাণটা বেড়ে যায়, তখন দেখা যায়। বুঝতে পারলে? ইসনোফিল হলে অ্যালার্জি, ব্রঙ্কাইটিসের জন্য তাহলে কে দায়ী? ব্রঙ্কাইটিস বা শ্বাসনালীজনিত কোদায়ের জন্য ডাব্লিউবিসির মধ্যে কে দায়ী? ডাব্লিউবিসির মধ্যে রয়েছে বেসোফিল।
বোঝা গেল? বেশ, এবার হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটটা আমরা করব, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট ডাব্লিউবিসির। ডাব্লিউবিসির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই লিম্ফোসাইট। লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি ও শরীরের সুরক্ষার বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার আকার 8 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে পরিবর্তিত হয়, সাধারণত প্রাকৃতিক হত্যাকারী কোষ হিসাবে উল্লেখ করা হয়। এই মনে রাখবে, প্রাকৃতিক হত্যাকারী কোষ। মানুষের শরীরে 10 থেকে 12টি লিম্ফোসাইট কোষ থাকে, মাত্র 10 থেকে 12টি। ডাব্লিউবিসি হলো বর্ণহীন কোষ যা লিম্ফয়েড টিস্যুতে বিকশিত হয়, তাই একে লিম্ফোসাইট বলা হয়। এই কোষগুলো ইমিউনো সিস্টেমে বেশ গুরুত্বপূর্ণ। প্রধান লিম্ফোসাইটের মধ্যে ইমিউনো সিস্টেম, ইমিউনোলজির ক্ষেত্রে এইগুলো খুব ইম্পর্টেন্ট, ইমিউনো সিস্টেমে আমাদের লাগে, অর্থাৎ অনাক্রমতন্ত্রে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এনকেটা পরে আসছি, টি আর বি নিয়ে আলোচনা একটুখানি ছোট্ট করে, যে পার্টিসিপেট ইন দ্য প্রসেসেস অফ দ্য সেলুলার ইমিউনিটি, পার্টিসিপেট দ্য প্রসেস অফ দ্য হিউমোনাল ইমিউনিটি। একটা সেলুলার আর একটা হচ্ছে হিউমোরাল, দ্যাট ইজ হরমোনাল ইমিউনিটি। পার্টিসিপেট ইন দ্য সেলুলার ইমিউনিটিতে কাজ করে এটা, আর এটা বি লিম্ফোসাইট, দ্যাট ইজ হিউমোরাল ইমিউনিটি, দ্যাট ইজ এটা আমাদের ইমিউনিটি পার্সনেই কাজ করে। টি লিম্ফোসাইট যেভাবে কাজ করে, বি লিম্ফোসাইট একটু আলাদাভাবে কাজ করে, কিন্তু তবুও সব দুটোই আমাদের অনাক্রমণ তন্ত্রের ক্ষেত্রে কাজে লাগে। আর এনকে, এই এনকে লিম্ফোসাইট এটা কি করে না, ক্যান্সার সেল এবং ভাইরাস ইনফেক্টেড সেলকে, এগুলোকে ড্যামেজ করার জন্য বা এইগুলোর বিরুদ্ধে কাজ করে এনকে লিম্ফোসাইট। নেক্সট আমরা যাচ্ছি মনোসাইট। মনোসাইট কি? মনোসাইট এটাও ডাব্লিউবিসির একটা অংশ। এই মনোসাইট কোষ সাধারণত 12 থেকে 20 মাইক্রোমিটার ব্যাস সহ একটি বড় বাইলোব নিউক্লিয়াস থাকে, বাইলোব নিউক্লিয়াস, এবং সাধারণত অর্ধচন্দ্রাকার বা কিডনি আকৃতি, দেখতেই পাচ্ছ সিমডিজের মতো বা কিডনি শেপেড স্ট্রাকচার একটা, এই যে এই কিডনি শেপের স্ট্রাকচারটা, আচ্ছা কিডনি আকৃতির হয়, এবং ডাব্লিউবিসি 3 থেকে 8% দখল করে। মনোসাইট হলো ইমিউনো সিস্টেমে আবর্জনা যানবাহন, আবর্জনাকে বয়ে নিয়ে যায়। তাহলে আবর্জনা যানবাহন কাকে বলে? মনোসাইট। টিস্যুতে স্থানান্তর, মৃত কোষগুলোকে অপসারণ, এটা প্রধান কাজ। রক্তবাহিত যোগ জীবাণুগুলোর প্রতিরক্ষা এবং টিস্যুর সংক্রমণ সাইটগুলোতে দ্রুত ভ্রমণ, এটা দ্বিতীয় কাজ। এই দুটো কাজ করে থাকে। নেক্সট এবার গেল প্লেটলেটস বা অণুচক্রিকা। এ কি করে না, এ হলো রক্ত তঞ্চনে সাহায্য করে। শুধুমাত্র মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর রক্তে পাওয়া যায়, স্তন্যপায়ী প্রাণীর, মাথায় রাখবে স্তন্যপায়ী প্রাণী। এটিতে কোনো নিউক্লিয়াস নেই, ঠিক আছে? অর্থাৎ মাছের যদি আমি কেটে দিই, মাছের কিন্তু রক্ত তঞ্চন হয় না, রক্ত বন্ধ হয় না, রক্ত বেরিয়ে যায়।
কিন্তু স্তন্যপায়ী প্রাণী কুকুর, বিড়াল, মানুষ সবার ক্ষেত্রে কিন্তু এটা থাকে। এর গঠন অস্থিমজ্জায় ঘটে থাকে, জীবনকাল 3 থেকে 5 দিন, এটি প্লীহায় মারা যায়। প্রধান কাজ রক্ত জমাট বাঁধা, ব্যাস, রক্ত জমাট বাঁধাই এর কাজ। এটা গেল, খুব ইজি ব্যাপার। নেক্সট, এবার হচ্ছে ব্লাড গ্রুপ। আর মনে হয় কিছু নেই প্লেটলেটসের পরে, ব্লাড গ্রুপ। হ্যাঁ, তো এই ব্লাড গ্রুপ কি, কয়েকটা বিশেষ তথ্য দিয়ে রাখি ব্লাড গ্রুপ সম্পর্কে। ব্লাড গ্রুপের যে আবিষ্কর্তা ল্যান্স স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। মনে রাখবে, আগে যে প্রথম যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন আমরা একটা বিজ্ঞানীর লিস্ট করেছিলাম, সেই লিস্টের মধ্যে এটাও একটা অ্যাড হলো যে ল্যান্স স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তিনি 1930 সালে নোবেল পুরস্কার পান। সালটা আসে না, নোবেল পুরস্কার কি কারণে পান ল্যান্স স্টেইনার, সেটা মনে রাখতে হবে। স্টেইন বা ব্লাড গ্রুপিং সিস্টেম আবিষ্কারের জন্য। মানুষের রক্তের পার্থক্যের প্রধান কারণ হলো গ্লাইকোপ্রোটিন। কি কারণে রক্তের গ্রুপ আলাদা হয় না, গ্লাইকোপ্রোটিন বা অ্যান্টিজেনের জন্য। এই আরবিসিতে পাওয়া যায়। এই অ্যান্টিজেন দু প্রকার, একটা হচ্ছে অ্যান্টিজেন এ, একটা হচ্ছে অ্যান্টিজেন বি। একটা হচ্ছে অ্যান্টিজেন এ এবং একটা হচ্ছে অ্যান্টিজেন বি। এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা দেখি একটু অ্যান্টিজেন এবং গ্লাইকোপ্রোটিনের উপস্থিতির ভিত্তিতে মানুষের রক্তে 4টে গ্রুপ রয়েছে। এক, এটাতে অ্যান্টিজেন এ, দ্যাট ইজ ব্লাড গ্রুপ এ। দেখো ব্লাড গ্রুপ এ কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অ্যান্টিজেন আরবিসিতে এ রয়েছে, অ্যান্টিবডিজ ইন প্লাজমা অ্যান্টি বি রয়েছে, এ এবং ও। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিজেন এ এর জন্য ব্লাড গ্রুপ এ, অ্যান্টিজেন বি এর জন্য ব্লাড গ্রুপ বি। এটা হচ্ছে ব্লাড গ্রুপ। এটা হচ্ছে ব্লাড গ্রুপ। লেখা রয়েছে, যারা হলুদ দেখা যাচ্ছে না বলে ও লিখে দিচ্ছি, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, গ্রুপ এ বি। কোনোটি যাদের নেই অ্যান্টিজেন, সেটা হচ্ছে রক্তের গ্রুপ ও। প্লাজমাতে একটি বিপরীত ধরনের প্রোটিন পাওয়া যায়, একে বলে অ্যান্টিবডি, অ্যান্টিবডি বলে। নেক্সট, অ্যান্টিজেনের বিপরীত ধরনের প্রোটিন, একে বলে অ্যান্টিবডি। নেক্সট আমরা যাব ব্লাড গ্রুপ যখন আমরা লিখি, ব্লাড গ্রুপ যখন আমরা লিখি তখন দেখবে আমরা লিখি ও পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ। এই পজিটিভ নেগেটিভ এগুলো কি কি জিনিস? এ হলো আরএইচ ফ্যাক্টর। কোথা থেকে পেয়েছিলেন আরএইচ ফ্যাক্টরটা? এই আরএইচ ফ্যাক্টর, এই যে এই আরএইচ বানর, রেখাস বানর, ঠিক আছে, রেসাস বানর থেকে, রেসাস বানরের মধ্যে এইটা আসে পরীক্ষায়। রেসাস বানরের দেহ থেকে পাওয়া যায় এই বানরটা, এই রেসাস বানর এর দেহ থেকে রক্ততে পাওয়া যায়, আবিষ্কার করেছিলেন একে। তাই একে আরএইচ ফ্যাক্টর বলা হয়। কি বলা হয়? আরএইচ ফ্যাক্টর। রেসাস বানরের বা মাংকির দেহ থেকে পাওয়া যায় বলে এর নাম আরএইচ ফ্যাক্টর। সেই ব্যক্তির রক্তের একটি পাওয়া যায়, তাদের রক্তকে বলা হয় আরএইচ পজিটিভ। যে ব্যক্তির রক্তে এটা পাওয়া যাবে, আর সেই ব্যক্তির রক্তে যদি পাওয়া না যায় তখন আরএইচ নেগেটিভ। পাওয়া গেলে পজিটিভ, না পাওয়া গেলে নেগেটিভ। ঠিক আছে? কে আবিষ্কার করলেন? ওই ল্যান্ডস্টেইনারই আবিষ্কার করেছেন, এবং ওয়েনার, দুজন বিজ্ঞানী মিলে। নেক্সট আমরা দেখব এরিথ্রোব্লাস্টিস ফিটালিস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি
যদি বাবার রক্তে আরএইচ প্লাস এবং মায়ের রক্তে আরএইচ মাইনাস হয়, এটা আরএইচ হয় না, আরএইচ মাইনাস হয়, তাহলে জন্ম নেওয়া শিশুটি গর্ভাবস্থায় জন্মের অল্প সময়ের মধ্যে মারা যায়। আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ দুটো কিন্তু যদি থাকে, অবশ্যই বাবার রক্তে আরএইচ প্লাস ও মায়ের রক্তে আরএইচ মাইনাস হলে সেটা কিন্তু মারা যায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এটাকে বলা এরিথ্রোব্লাস্টিস ফিটালিস, ফিটালিস নট ফোটালিস, মাথায় রাখবে। বাবা প্লাস মা মাইনাস এই জিনিসটা উল্টে দেয়। নেক্সট, হিমোলিম্ফ, এটা ইংরেজিতে আছে হিমোলিম্ফ। আমরা রক্ত এতক্ষণ পড়লাম, রক্ত এতক্ষণ তো পড়লাম, এবার হিমোলিম্ফ জিনিসটা কি? হিমোলিম্ফ হচ্ছে কাদের দেহে পাওয়া যায়? যাদের রক্ত লাল নয়, অর্থাৎ পতঙ্গের দেহে। পতঙ্গের দেহে, দ্যাট ইজ কল ককরোচের দেহে পাওয়া যেতে পারে, স্পাইডারের দেহে পাওয়া যেতে পারে, মসকিউটোর দেহে পাওয়া যেতে পারে, আর্থ্রোপোডা, সোজা কথা আর্থ্রোপোডা পতঙ্গ, সন্ধিপদী প্রাণী। কালারলেস মেড অফ প্লাজমা, হিমোসায়ানাইড, এটা হিমোগ্লোবিন পড়েছিলাম, হিমোগ্লোবিন একটা যেটার জন্য লাল রেড, আর হিমোসায়ানিন যেটা হলো কপার বা তামাটে বর্ণ। ককরোচের দেহে দেখা যায়, রেসপিরেটরি পিগমেন্ট, এটাও রেসপিরেটরি পিগমেন্ট, ওটাও রেসপিরেটরি পিগমেন্ট, এটা দেখা যায়। বেশ, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম বা শিখলাম বা দেখলাম, তার মধ্যে কারুর কোনো জায়গাটা যদি অসুবিধা থাকে আরও একবার বলতে পারো, তাহলে আমরা সেটা চেষ্টা করি যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার।